বন্ধুরা, কথায় বলে না, আমরা যেই পৃথিবীতে বাস করি তা কোনো গোলক ধাঁধার চেয়ে কম নয়। এখানে যা দেখা যায় তার চেয়ে আরও বেশি লুকিয়ে থাকে। আর আমাদের গল্পের প্রধান চরিত্র নেহা এমন একটি রহস্যময়ী সন্ধানে বেরিয়েছে, যে একটি অলৌকিক বাড়ির সন্ধানে বেরিয়ে পড়েছে। দাদা, চমৎকার গড়ের একটা টিকিট দেবেন? চমৎকার গড়? ওরে খুকির দল, এখানে এরকম কোনো জায়গা নেই রে বাবা। আরে কেন নয়? এটা নগরপাড়ার সামনের জায়গা নয় কি? ওরে নগরপাড়ার সামনে তো শুধু জঙ্গল রে, আর কিছুই নাই, বুঝতে পারলি? কন্ডাক্টরের কথা শুনে নেহা একটু ঘাবড়িয়ে যায়, কিন্তু এতে দোষ তার ছিল না। আসলে চমৎকার গড় ছিল শহর থেকে অনেক দূর, ঘন জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকা এক গ্রাম, যার সম্পর্কে কেউ কিছুই জানে না। এমনকি ভারতের মানচিত্রেও তার কোনো হদিশ পাওয়া যায়নি। কথিত আছে গ্রামটি একটা অভিশাপ পেয়েছিল, তার নাম ও অস্তিত্ব এই পৃথিবী থেকে মুছে যাবে। কিন্তু নেহা যে ভূগোল নিয়ে পড়াশোনা করছিল, তার একটি প্রকল্পে কাজ করার সময় এই গ্রাম সম্পর্কে জানতে পারে এবং সে নির্ণয় নেয় যে সে এই গ্রামটি খুঁজে বের করবেই এবং এই অভিশাপের রহস্য সমাধান করবে। ঘণ্টা খানেক যাতায়াতের পর নেহা পৌঁছে যায় নগরপাড়ায়। চলো, ঠিকই আছে, এত দূর তো এসেই গেছি। এখন যে করেই হোক চমৎকার গড়কে খুঁজতেই হবে। নেহা কিছু না ভেবেচিন্তেই রাতের অন্ধকারে জঙ্গলের দিকে হাঁটা দিল। ভেতরে ঢুকতে ঢুকতে অন্ধকার আরও ঘন হতে লাগলো। হঠাৎ কিছু নড়াচড়ার শব্দ শুনে চারদিকে নীরবতা নেমে আসে। দেখো, কে তোমরা? আমার সামনে এসো। কিন্তু নেহা কোনো উত্তর পায় না। তক্ষুনি হঠাৎ গাছ থেকে ফল পড়তে শুরু করে দেয়, আর নেহার দিকে বৃষ্টি শুরু হয়। নেহা ভয়ের চোটে চিৎকার করে, বাঁচাও, বাঁচাও, কি হচ্ছে আমার সাথে? কেউ আছে, কেউ আছে? ভয়ের চোটে নেহার অবস্থা খারাপ হয়ে যায়। যেমন তেমন করে ওই ঝোলে পড়া ফলগুলি এড়াতে পেরেছিল। এদিকে একটা কথা বলা কাক উড়ে এসে তার দিকে এগিয়ে এলো, আর কাক আসা মাত্রই ফলের বৃষ্টি থেমে যায়। বেশ জেদি মেয়ে তুমি বটে। তুমি তুমি কথা বলতে পারো? আমি চাইলে তোমাকে এক্ষুনি এই জঙ্গল থেকে বাইরে ছুঁড়ে ফেলতে পারি, কারণ আমি হলাম এই জঙ্গলের রক্ষক। কিন্তু তার আগে আমি এটা জানতে চাই যে তুমি এখানে কি করতে এসেছো। কাকের কথা শুনে নেহা আরো ভয় পেয়ে যায়, কিন্তু তারপর সে সাহস সঞ্চয় করে আর তাকে সব বলে দেয়। দেখো, আমি জানি যে চমৎকার গড় নামে একটা গ্রাম আছে, যেটা অনেক বছর ধরে অভিশাপে রয়েছে। আমি শুধু সেই গ্রামটা খুঁজতে চাই এবং ভারতের মানচিত্রে তার আসল জায়গাও ফিরিয়ে দিতে চাই। নেহার কথা শুনে কাক তার কথা বিশ্বাস করল। সে নেহার উদ্দেশ্যকে সত্যি বলে মনে করে। নিঃশব্দে নেহার কাঁধে বসে যায় আর কিছু মন্ত্র জপ করতে শুরু করে। ওং ভৌকাল্যে নমঃ, ওং ভৌকাল্যে নমঃ। তখনই বাতাস বইতে শুরু করে, আর নেহা দেখতে পায় যে তার পায়ের নিচে একটা বৃত্তাকার লাল চিহ্ন তৈরি হয়ে যাচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই একটা দরজা খুলে গেল মাটিতেই। কাকেরা দীর্ঘশ্বাস ফেলে নেহাকে টেনে নামাতে শুরু করলো। এইসব কি হচ্ছে? কয়েক মুহূর্তের মধ্যেই নেহা সোনালি মাটিতে লুটিয়ে পড়ল। সে দেখতে পায় যে সে চমৎকার গড়ে পৌঁছে গেছে। চারদিকে সবুজের সমারোহ, দীর্ঘ নদী বয়ে যাচ্ছিল, পশু পাখি ঘুরে বেড়াচ্ছিল আর গান গাইছিল, যেন এটা মায়াবী গ্রাম। আরে এটা কি? আমরা পৌঁছে গেছি, আমরা পৌঁছে গেছি! ইয়ে, হুররে! আরে এত খুশি হওয়ার কোনো দরকার নাই। তুমি ভুলে যেও না যে তুমি এখানে কেন এসেছো। হ্যাঁ হ্যাঁ, ভুলবো না। চলো এবার কাজ শুরু করা যাক। নেহা কাক নিয়ে খোঁজাখুঁজি শুরু করে দেয়। তারপর সে এক যুবককে দেখতে পায়। আরে ওই দেখো, কেউ আছে। শুনুন, শুনুন, শুনুন না! নেহা দৌড়ে ওই লোকটির কাছে পৌঁছে যায়। হতবাক হয়ে যায়। লোকটা একটা হুইল চেয়ারে বসেছিল। তার অর্ধেক হাত আর পা ছিল না। তাকে পঙ্গু দেখাচ্ছিল, কিন্তু মনে হচ্ছিল তার শরীর ধীরে ধীরে বাতাসে মিলিয়ে যাচ্ছে। কাকু, আপনার কি কোনো অসুখ হয়েছে? নেহা খুব আবেগপ্রবণে জিজ্ঞাসা করে, কিন্তু লোকটার উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে নেহা আরও চমকে ওঠে। আরে এটা কেমন ভাষা? আরে এটা তো আমিও জানি না,
কাকু, আপনি এইভাবে কেন বলছেন? এখন আমরা কিভাবে বুঝতে পারবো কি হচ্ছে? তক্ষুনি পেছন থেকে একটা বয়স্ক কণ্ঠস্বর শোনা যায়। আমি বলছি। নেহা পেছনে ফিরে তাকায়। তার সামনে 10 বছরের একটা বাচ্চা ছিল, কিন্তু তার চেহারা একজন বৃদ্ধ লোকের মতো ছিল, আর তার কণ্ঠস্বর ক্লান্ত বৃদ্ধের মতোই ছিল। আরে বাবু, তুমি কেমন আছো? আর এই কাকু কোন ভাষায় কথা বলছেন? বাচ্চাদের ভাষায় কথা বলছে ও। কি বাচ্চাদের ভাষা? হ্যাঁ, বাচ্চাদের ভাষা। এমনিতে অনেক বছর আগে এই চমৎকারপুর গ্রামে একটা রাজা ছিল। ও মেয়েদেরকে একেবারেই পছন্দ করতো না, ওদেরকে খাদ্য মনে করত। ও শুধু মনে করতো যে মেয়েদের কাজ হলো ঘরে থাকা, রান্নাঘরে থাকা আর বংশ বাড়ানো, বুঝেছো? কি? তারপর কি হলো? তোমাদের এরকম অবস্থা কি করে হলো? আসলে রাজা যে যজ্ঞটা করেছিল না, তার মধ্যে একটা মন্ত্র ভুল পড়ে নিয়েছিলেন উনি। সেই জন্য প্রকৃতি এই পুরো গ্রামটাকে অভিশাপ দিয়ে দেয়। এইসব কি হচ্ছে? প্রকৃতির নিয়ম ভাঙার চেষ্টা করছো কেন? না, আমি এরকম হতে দেব না। আমি মেয়েদের পছন্দ করি না। তাহলে এই গ্রামের ভাগ্য কি হবে? আমি অভিশাপ দিচ্ছি, এই গ্রামের ঘড়ি এখন উল্টো দিকে ছুটবে। এখানে বৃদ্ধ সন্তান জন্ম নেবে, আর তরুণরা ধীরে ধীরে বাতাসে ছড়িয়ে পড়বে। এখানে বিয়ে হবে না, কোনো ঘর স্থির হবে না, আর কোনো বংশ এগিয়ে যাবে না। তুই যন্ত্রণা পাবি। তো এইভাবেই রাজার শাস্তি সারা গ্রামবাসী ভোগ করে। যজ্ঞের পরে গ্রামের একজন রোগে পড়তে থাকে, বুঝেছো? তারপর শুরু হয় এই অদ্ভুত দশা, যেখানে পুরো বাচ্চা জন্ম শুরু হয়ে যায় কোনো মায়ের গর্ভ থেকে নয়, বরং সমুদ্রের ঢেউ থেকে আসতো ওরা। কারোর হাত কাটা থাকতো, কেউ কথা বলতে পারতো না, মনে কষ্ট হতো তাদের। গ্রামের স্কুলের নার্সারিতে বুড়ো বাচ্চাগুলো ঘুরে বেড়াতো, টিফিনে চবনব্রাশ আর হাঁটুর ব্যথার ওষুধ আনতো। এটা তো একটু আশ্চর্য রকম। আর শুধু তাই নয়, ওদের যখন বয়স বাড়তে থাকতো না একের পর এক, যখন বয়স ওদের 30 হতো, তখন ওরা শক্তপোক্তা স্মার্ট হতো। কিন্তু 50-এর পরে আবার ওদের শরীর উল্টো পথে এগোতে থাকতো। তারপর আবার সেই হাঁটুর ব্যথা, কথা তোতলাতো, আর আস্তে আস্তে হামাগুড়ি দিতে শুরু করতো। আর শেষে যখন পুরোপুরিভাবে বাচ্চা হয়ে যেত, তখন হাওয়ায় উড়তে উড়তে ছাই হয়ে মিলিয়ে যেত। এটা তো খুবই ভয়ঙ্কর পিন্টু। তুমি জানো না কত বছর ধরে কত কষ্ট সহ্য করেছো? আমিও তো জানি না, কিন্তু তুমি এখানে কি করে আসতে পারো? এখানে তো মেয়েদের আসাটা একেবারেই বারণ। হ্যাঁ, আমি পৃথিবী থেকে এসেছি তোমাকে অভিশাপ থেকে মুক্ত করতে, কিন্তু আমি জানি না আমি এগুলো কিভাবে করব। মানে? হ্যাঁ, আমি বলছি, যদি আমাদেরকে অভিশাপ থেকে মুক্তি দিতে চাও, তাহলে সেই যজ্ঞ আবার করতে হবে। কিন্তু এবারে ওর মধ্যে একটা মেয়েকে বসতে হবে, সেই দেবীর রূপে, যাকে এই গ্রাম মেনে নেয়নি। প্রকৃতি মাতা বলেছিলেন যে তার হাতে নাকি মুক্তি আছে। তাহলে ঠিক আছে, চলো এটাই করা যাক। হ্যাঁ, কিন্তু মনে রেখো, এই উল্টো ঘড়িকে ঠিক করার জন্য আমাদের মন্ত্রগুলোকে উল্টো পড়তে হবে। কি উল্টো মন্ত্র? উল্টো মন্ত্রের কথা শুনে নেহা একটু ঘাবড়িয়ে যায়। সে সাহস করে আর যজ্ঞ শুরু করে দেয়। ওম নমঃ শিবায়ের পরিবর্তে মায়ো বাবিষ্মান মায়ো বাবিষ্মান মায়ো বাবিষ্মান বাবিষ্মান মায়ো বাবিষ্মান। যেই মাত্র নেহা উল্টো মন্ত্র পড়া শুরু করে, আকাশ বদলাতে শুরু করে, বাতাস তীব্র হয়ে ওঠে, নিঃশব্দে সব নিথর হয়ে যায়। তক্ষুনি সূর্যের প্রথম আলো গ্রামে পৌঁছে এবং পুরো গ্রাম আস্তে আস্তে উজ্জ্বল হতে শুরু করে। প্রকৃতি মায়ের অভিশাপের অবসান হলো। গ্রামের সব বুড়ো ছেলেমেয়েরা আসল রূপে আসে। গ্রামে হাসি খুশির বৃষ্টি শুরু হয়। মানুষ নতুন করে জীবনযাপন শুরু করে। আর এইভাবেই নেহার বুদ্ধিমত্তা, সাহস আর নারী শক্তি একটি বিস্তৃত গ্রামকে অভিশাপ মুক্ত করে দেয়, আর তাকে আবার ভারতের মানচিত্রে স্থান দেওয়া হয়। চমৎকার গড় এখন বাস্তবে পরিণত হয়েছে।